সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে চাইলে প্রশ্নগুলোর পিডিএফগুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারে 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। প্রথমে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 7 = 7। একের দাগে আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটি হলো, এখানে অপশন দেওয়া আছে বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, অপিনিহিতি না স্বরভক্তি। তো হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটি হচ্ছে অপিনিহিতি। এরপর হচ্ছে 1-2 নম্বর কলিঙ্গে সঙরে সকল লোক। সঙ্গর শব্দের অর্থ হলো সমাবেশ, সম্মেলন, মনে করা না ভেবে দেখা। তো সঙ্গর শব্দের অর্থ হচ্ছে মনে করা, ঠিক আছে, বা স্মরণ করা। 1-3 নম্বর ইলিয়াসের কথা অনুযায়ী আমার স্ত্রী আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, সম্পত্তি হারিয়ে হতাশ হয়েছিলাম, সম্পত্তি হারিয়ে কষ্ট পেয়েছিলাম, সম্পত্তি হারিয়ে শান্তি পেয়েছিলেন। তো এখানে কি বলা হয়েছে, আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, ঠিক আছে, অপশন কয়টা সঠিক উত্তর হবে। 1-4 নম্বর হচ্ছে তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান। এখানে অপশন দেওয়া আছে বাণিজ্যে, সপ্তসিন্ধুর তীরে, সপ্তসিন্ধুর কূলে, সপ্তসিন্ধুর পাড়ে। তো তরি ভরা পণ্য নিয়ে কবি পাড়ি দিতে চান কোথায়, উত্তর হচ্ছে সপ্তসিন্ধুর পাড়ে। 1-5 নম্বর হচ্ছে আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, মাতিয়ে দিল না মজিয়ে দিল না নাড়িয়ে দিল। তো আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। 1-6 নম্বর হচ্ছে রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে শুরু করে গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ গাথা। তো রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে শুরু করে মহাভারত। এরপর হচ্ছে 1-7 নম্বর নিতাই থেকে নেতাই, এটি হচ্ছে অপিনিহিতির দৃষ্টান্ত, স্বরসঙ্গতির দৃষ্টান্ত, ব্যঞ্জন সঙ্গতির দৃষ্টান্ত, অভিশ্রুতির দৃষ্টান্ত। তো নিতাই থেকে নেতাই এটি হচ্ছে স্বরসঙ্গতির দৃষ্টান্ত। এরপর 2 নম্বর দেখে প্রশ্ন, কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকেও প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 7 = 7। 2-1 নম্বর দেখে বিধুশেখর গা গা উচ্চারণ করে কি বলতে চেয়েছিলেন। তো বিধুশেখর গা গা উচ্চারণ করে কোনো বিপদ আসার পূর্ব সংকেত বলতে চেয়েছিলেন। 2 নম্বর নোঙর কবিতার নোঙর কিসের রূপক। তো নোঙর কবিতার নোঙর হচ্ছে জীবনের বন্ধনের রূপক। এরপর 2-3 নম্বর মঙ্গলের লাল নদীর জলের স্বাদ কেমন। মঙ্গলের লাল নদীর জলের স্বাদ হচ্ছে অমৃতের তুল্য। 2-4 নম্বর হচ্ছে তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ বলতে কি বোঝন। তো ভাটার শোষণ বলতে জোয়ার পরবর্তী সময়ে নদীর জল কমে আসাকে বোঝায়। 2-5 নম্বর আযোগচর্য, এখানে আশ্চর্য এই সন্ধিকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় কেন। তো এই সন্ধি কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই একে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয়। 2-6 নম্বর দুটি অর্ধ বিকৃতি স্বরসঙ্গতির উদাহরণ দাও। তো দুটি অর্ধ বিকৃতি স্বরসঙ্গতির উদাহরণ হলো অ এবং এ। নেক্সট 2-7 নম্বর কুমিজ কি। তো কুমিজ হলো ঘটকির দুধ ফেনিয়ে তৈরি করা এক প্রকার ঘন পানীয়। 3 নম্বর থেকে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 3-1 প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তার ছাত্র কাকে কিভাবে অমর করে দিয়েছে। তো আলোচ্য উক্তিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে নেওয়া হয়েছে। ছাত্র জীবনে লেখক স্কুলের মাস্টারমশাই এবং তার প্রহারকে ভীষণ ভয় পেতেন। এমনকি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও লেখকের মন থেকে তার মাস্টারমশাইয়ের ভয়ের স্মৃতি অমলিন হয়ে থাকে। লেখক কোনো একটি পত্রিকার অনুরোধে তার ছেলেবেলাকার গল্প লেখেন এবং সেই গল্পে তিনি তার মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা করেন। তার লেখাটি প্রশংসিত হয় এবং তা থেকে তিনি 10 টাকা রোজগার করেন। পরবর্তী সময়ে লেখকের সাথে মাস্টারমশাইয়ের দেখা হয়। লেখক দেখেন যে মাস্টারমশাই তার সমালোচনামূলক বা সমালোচনাসূচক লেখাটি যত্ন করে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, সময় সুযোগ মতো তিনি সবাইকে ওই লেখাটি দেখাতেও ভোলেন না। যে লেখাটি ছাত্রের কাছে মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা বর্ষণ, ঠিক তাই যেন মাস্টারমশাইয়ের কাছে ছাত্রের শ্রদ্ধা নিবেদন। মাস্টারমশাইয়ের মনে হয় তার ছাত্র যেন ওই পত্রিকাটির লেখার মাধ্যমেই তার মাস্টারমশাইকে অমর করে রেখেছে। এরপর হচ্ছে 3-2 নম্বর হচ্ছে তাদের বার্ষিক উৎসব বক্তৃতা দিতে হবে। কাদের বার্ষিক উৎসব, সেখানে কি বিষয়ে কেমন বক্তৃতা দিলেন।
তো দাম গল্পে বাংলাদেশের এক প্রান্তবর্তী কলেজের বার্ষিক উৎসবের কথা এখানে বলা হয়েছে। গল্পকথক সুকুমার রায় সভায় জাঁকিয়ে বক্তৃতা দিলেন, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলেন এবং বার্নার্ড স্যার নামে একটি ইংরেজি কোটেশন চালিয়ে দিলেন। শেষে দেশের তরুণদের জাগ্রত করে টেবিলে একটি প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলেন। তারপর হল ফাটানো হাততালি পড়ল। ওকে, তার বক্তৃতায় কলেজের প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। আর 4 নম্বর থেকে প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 4-এর 1-এর দাগে সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে এই প্রসঙ্গে সে আর কি বলেছে। তো বক্তা হলো ইলিয়াস গল্পের ইলিয়াসের স্ত্রী শামসেমাগি। ঠিক আছে, এই প্রসঙ্গে সে আর কি বলেছিল? এই প্রসঙ্গে সে আরও বলেছে, যখন তারা বড়লোক ছিল তখন তাদের অনেক দুশ্চিন্তা ছিল, কিন্তু এখন তাদের কোনো দুশ্চিন্তা নেই। এখন সকালে ইলিয়াস এবং শামসেমাগি দুজনে একসঙ্গে ঘুম থেকে ওঠে, সুখ শান্তির কথা বলে। তাদের মধ্যে নেই কোনো ঝগড়া, কোনো দুশ্চিন্তা। ওকে, তাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। তারা স্বেচ্ছায় যতটা পারে প্রভুর কাজ করে বাড়িতে এলে কুমিজ পায়। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় রয়েছে। দীর্ঘ 50 বছর ধরে যে সুখ তারা খুঁজে পায়নি তা এতদিনে খুঁজে পেয়েছে। ওকে, দেখো এইভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তরটিকে। নেক্সট হচ্ছে 4-এর 2 নম্বর দেখে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। প্রসঙ্গ উল্লেখ করে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেটা লিখতে হবে। তো দেখো, রাজচালক ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সেই বক্তব্যের বিরোধিতা করে ধীবর বলেছিলেন, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দেবজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে সদাপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তার জীবিকা নিম্নমানের হলেও তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয়, কারণ দেবজ্ঞ ব্রাহ্মণ তার স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি নির্দয়ভাবে পশু বধ করেন। এরপর 5 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 5-এর 1 নম্বর দেখে, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, অষ্টগজ কে কোন প্রসঙ্গে অষ্টগজরাজের কথা এসেছে। তো দেখো, উদ্ধৃত লাইনটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। আর অষ্ট গজরাজ বলতে 8টি হাতির কথা বলা হয়েছে। এই হাতিগুলি হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্প, দন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। ঠিক আছে, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় কবি দেবীচণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহারাদার 8টি হাতি যেন তাদের সুরের সাহায্যে চার মেঘে জল দিচ্ছে, আর তার ফলেই প্রবল বৃষ্টিপাতে চারপাশ জলে ডুবে গেছে। 5-এর 2 নম্বর হচ্ছে, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকো চিরকাল। নোঙর কি? এখানে তবু শব্দটি ব্যবহারের কারণ কি? তো দেখুন, বড়শি আকৃতির লোহার তৈরি যন্ত্র যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে তাকেই নোঙর বলে। এখানে তবু শব্দটা ব্যবহার করার কারণ কি? তবু শব্দের অর্থ তা সত্ত্বেও পণ্য ভরা নৌকা নিয়ে 7 সাগরে যাওয়ার বাসনা ছিল কবির, কিন্তু কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে তিনি বুঝতেই পারেননি। নৌকা যে আর তট ছেড়ে যাবে না কখনো তা তিনি জানেন, তবুও মন যেন এই সত্য মানতে চায় না। কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারা রাত মিচিয়ে তার টেনে চলেন, এই কারণে এই তবু কথাটি বলা হয়েছে। 6 নম্বর জায়গায় কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়। প্রশ্নের মান 5 নম্বর। 6-এর 1-এর জায়গায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের কয়েকটি উপমূলক পংক্তি চয়ন করে সেগুলি কিভাবে কলিঙ্গ দেশের বিপর্যয়ের চিত্রকে তুলে ধরেছেন তা ব্যাখ্যা করো। তো মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখিটি খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূরদিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন মুষলধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন রাত্রের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায়
সাপ ভেসে বেড়ায়। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় বড় আকারে সিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 2 নম্বর দেখে নোঙর কবিতায় নৌকো যাত্রার যে ছবি আঁকা হয়েছে তা দেখাও। নোঙর কি জাতীয় কবিতা? তো কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতায় কবি নৌকা নিয়ে যেতে চান সুদূর সাতসাগরের পাড়ে। বাস্তব জীবনের বাধা বন্ধন থেকে অনেক দূরে কল্পনা লোকে পাড়ি দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরের মতো কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টি সম্পদে ভরা নৌকায়। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অজানা দেশে পাড়ি দিতে চায়। কবির আকাঙ্ক্ষা 7 সমুদ্র পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বন্ধন মানতে চায় না। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রুপ করে, কিন্তু কবি নিরুপায় অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেন। ওকে, তো নোঙর একটি প্রতীকী বা রূপক কবিতা। যেখানে শেষে বলা হয় কি নোঙর কি জাতীয় কবিতা? তো নোঙর হচ্ছে একটি রূপক কবিতা, ওকে, বা প্রতীকী জাতীয় কবিতা। এরপর 7 নম্বর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 7-1 দাগে টাফা কি, সেখানকার পরিবেশ ও প্রাণীদের পরিচয় দাও। তো সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞানের গল্প বোমযাত্রী ডায়েরিতে আমরা টাফা গ্রহের বিবরণ পাই। এই মনোমুগ্ধকর ঝলমলে সাদা গ্রহ হলো টাফা, ঠিক আছে। সেখানকার প্রাণীদের এবং পরিবেশের বিবরণ দিতে বলা হয়েছে। তো বিথুশেখরের বিবরণ থেকে জানা যায় টাফাতে সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর চেয়ে কয়েক কোটি বছরের পুরনো তাদের সভ্যতা। তাদের গ্রহের প্রত্যেকে বৈজ্ঞানিক ও বুদ্ধিমান, তাই টাফাবাসীদের প্রয়োজনে তারা অন্যান্য সব গ্রহ থেকে কম বুদ্ধি লোক বেছে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। কিন্তু টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে বিষয়টি ঠিক তার উল্টো। অর্থাৎ টাফাবাসীরা মানুষের অবস্থার থেকে অনেকটাই পিছিয়ে আছে। টাফাবৃন্দরা আসলে অতিকায় পিঁপড়ে জাতীয়, বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু। তাদের ঘরবাড়ি কিছু নেই, এমনকি সেখানে গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতর ঢুকে যায় আর সেখানে বসবাস করে। নেক্সট হচ্ছে 7-2 নম্বর দাগে মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না, মঙ্গল গ্রহের বিভীষিকার বর্ণনা দাও। তো উক্তিটি সত্যজিৎ রায় রচিত বোমযাত্রী ডায়েরি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের প্রথমে আমরা জানতে পেরেছি যে প্রফেসর শঙ্কু তার সঙ্গীদের নিয়ে তার সৃষ্ট মহাকাশযানে চড়ে মঙ্গল গ্রহে পৌঁছেছেন। মঙ্গলে অবতরণের পর তারা নানান সমস্যার সম্মুখীন হন। প্রথম ভোরে পাথর কুড়োতে ব্যস্ত প্রহ্লাদ হঠাৎ দেখে যে বিড়াল নিউটন এক লাফে এক মঙ্গলীয় প্রাণীর হাঁটুতে কামড় বসিয়েছেন। মঙ্গলীয় প্রাণীটি মানুষও নয়, জন্তুও নয়, আবার মাছও নয়, বরং এই 3 রকম প্রাণীর সাথেই মিল আছে। ওকে, নিউটনের কামড় খেয়ে ভীত জন্তুটা ঝিঝির মতো একটা বিকট চিৎকার করে পালিয়ে যায় ঠিকই, কিন্তু আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া দেয়। বিপদ বুঝে প্রহ্লাদ নিউটনকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে রকেটের দিকে দৌড়ে যায়। প্রহ্লাদ দৌড়ে জন্তুটাকে পরাস্ত করে রকেটে উঠে পড়লে সেই মুহূর্তে প্রফেসর শঙ্কুর যন্ত্রমানব বিধুশেখর লাফ দিয়ে রকেট থেকে জন্তুটার সামনে এসে দাঁড়ায় এবং এরপর চোখের পলকে বিধুশেখরের লোহার হাতের বাড়ি খেয়ে জন্তুরা চি শব্দ করে ডানা ঝাপটাতে মাটিতে পড়ে যায়। এই সময়ে শত মঙ্গলীয় সৈন্য রকেটের দিকে এগিয়ে আসতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যে প্রফেসরের সামনে এই ঘটনাগুলি ঘটে যায় এবং বেগতিক বুঝে উত্তেজিত বিধুশেখরকে বোতাম টিপে বিকল করে দেন। এদিকে 100 গজের মধ্যে চলে আসা শত সহস্র মঙ্গলীয় সৈন্যের প্রতিহিংসা থেকে বাঁচতে কোনো রকমে বিধুশেখরকে দুটুকরো করে আলাদা করে টেনে হিঁচড়ে রকেটে তোলেন। দরজা বন্ধের মুহূর্তে মঙ্গলীয়ের ঝাপটা খেয়ে শঙ্কু জ্ঞান হারান এবং কোনো অলৌকিক উপায়ে তাদের বোমযান
পুনরায় চালু হয়ে মঙ্গলের মাটি ছেড়ে মহাকাশে ভেসে যায়। মঙ্গল গ্রহের এই অদ্ভুত ঘটনাকেই প্রফেসর শঙ্কু অমঙ্গল বলে উল্লেখ করেছেন। এরপর 8 নম্বর দেখে বলছে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি, প্রশ্নের মান 5 নম্বর। দেখো 8-এর 1 দেখে আমি মানুষের মৃত্যু দেখে ভয় পাই না, আমি মানুষের দুঃখ দেখে ভয় পাই না, ঠিক আছে। আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পাই মনুষ্যত্বের মৃত্যু দেখে। এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। তো দেখো এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, কোনো জিনিসের সৃষ্টি হলে তা ধ্বংস হবে। তাই পৃথিবীর উন্নত জীব মানুষ মরণশীল, মৃত্যু স্বাভাবিক, তাই মৃত্যুতে কোনো দুঃখ নেই। কিন্তু এই মানুষের মধ্যে মূল্যবান জিনিস হলো মনুষ্যত্ব, যার জন্য সে অন্যান্য প্রাণীর চেয়ে উন্নত। এই মনুষ্যত্ব যখন সে হারিয়ে ফেলে তখন সে পরিণত হয় হিংস্র পশুতে। তাই কোনো মানুষের মনুষ্যত্বের মৃত্যু হলে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে সেই মানুষের মৃত্যু হয়। যে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে সে গভীর অন্ধকারের অতলে হারিয়ে যায় এবং তার মৃত্যুর পর পৃথিবীর কেউ আর তাকে মনে রাখে না। আর যে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকে সে দেশের কল্যাণে কিছু করে, তাই সে পৃথিবীর মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকে। হয়তো তার নশ্বর দেহের সব পরিসমাপ্তি ঘটে, কিন্তু তার কৃতিত্বের পরিসমাপ্তি ঘটে না, যার জন্য সে অমর হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এভাবেই লিখলাম এই ভাব সম্প্রসারণটি। আরেকটি তোমাদের দিয়েছে, যে কোনো একটি লিখতে হবে। 8-এর 2 নম্বর থেকে বলা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো দেখো এর মূল ভাবটা কিনা নিজ নিজ পরিবেশ পরিমণ্ডলে সকল জিনিসই সুন্দর দেখায়। অর্থাৎ যে যার পরিবেশ সেই পরিবেশে কিন্তু তাকে ঠিকঠাক দেখায় আর কি, ঠিক আছে। তো এরপর দেখো সম্প্রসারিত ভাবটা আমরা লিখছি। সর্বশক্তিমান ঈশ্বর পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন। বনে প্রাণী থাকে, সমুদ্রের তলদেশেও প্রাণী থাকে মরুভূমিতে এবং হিমশীতল তুষার অঞ্চলেও। যার যেখানে সৃষ্টি তাকে সেখানেই সুন্দর দেখায়। ওকে, বনের পাখিকে খাঁচায় পুষলে তার জীবনে বিঘ্ন ঘটে, মরুভূমির উট কাদায় চলতে পারে না। সেরূপ শিশুর নিরাপদ আশ্রয় মায়ের কোলে। ওকে, ফুলকে বৃন্তচ্যুত করে নানাভাবে সাজালেও যেমন ফুল তার পূর্ব সৌন্দর্য ফিরে পায় না, তেমনি শিশুকেও মায়ের কোল থেকে সরিয়ে নিলে তাকে অনেকটা বেমানান দেখায় এবং মুখের হাসি মলিন হয়ে যায়। অতএব যে পরিবেশে যার আবির্ভাব সে পরিবেশেই সে সুন্দর, ঠিক আছে। এইভাবে আমরা এই ভাব সম্প্রসারণটাকে লিখলাম। তো দেখো আজকে ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো চলো আমরা ভিডিওটিকে আজকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।